আপনাদের সবাইকে মৃত্যুকথক চ্যানেলে স্বাগতম। আজকে একটি বড় গল্প আপনাদের সাথে আমি শেয়ার করব। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। বিয়ের পরের দিন আমার স্ত্রীর পেট অস্বাভাবিকভাবে ফুলে গেলে চিকিৎসার জন্য একজন কবিরাজ ডাকা হলো। কবিরাজ আমাকে একটু আড়ালে ডেকে বলল, তুমি একটা জিনের সাথে বাসর করেছো। তোমার সাথে বাসর ঘরে যে ছিল সে কোনো মানুষ নয়, সে একটা আত্মা। এলাকার কবিরাজের মুখে এমন কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। জবাবে আমি বললাম, কি বলছেন এসব আপনি? আপনার কি মাথা খারাপ হয়েছে? কবিরাজ বলল, আমি যা বলছি একদম সত্যি। মূল ঘটনায় আসা যাক। কালকেই আমি বিয়ে করেছি। আমি যে মেয়েটাকে বিয়ে করেছি তার নাম নীলা। সমস্যাটা হলো, বিয়ের পরের দিন আমার স্ত্রীর পেট অস্বাভাবিকভাবে ফুলে যায়। দেখে মনে হচ্ছে সে মা হতে চলেছে, কিন্তু এটা কি করে সম্ভব? বিয়ের একদিন পর একটা মেয়ে মা হয় কি করে? মা বলল, এলাকার কবিরাজকে ডেকে ঝাড়ফুঁক দিলে পেট ফোলা কমে যাবে। তাই আমি এলাকার একজন কবিরাজকে ডেকে আনলাম। কবিরাজ এসে আমার স্ত্রীর পায়ের দিকে তাকিয়েই আমাকে একটু আড়ালে ডাকে। আর তারপর কি বলল সেটা তো আপনারা নিজেরাই শুনলেন। আমি কবিরাজকে বললাম, আপনি যা বলছেন তার প্রমাণ দিতে পারবেন তো? কবিরাজ আমাকে বলল, প্রমাণ আমাকে দিতে হবে না, প্রমাণ তুমি নিজেই পেয়ে যাবে। আমি বললাম, কি করে? সে বলল, তুমি তোমার স্ত্রীর কাছে তার পা দেখতে চাইবে। যদি সে সাধারণ মানুষ হয় তাহলে সহজেই সে তার পা তোমাকে দেখাবে, আর যদি না দেখায় তাহলে বুঝবে সে সাধারণ মানুষ নয়, সে হলো একটা ভয়ানক আত্মা। কারণ আত্মাদের পা উল্টো থাকে। আমি কবিরাজকে জিজ্ঞেস করলাম, তার পেট ফুলে যাওয়ার কারণ কি? উত্তরে সে বলল, সে সত্যি মা হতে চলেছে। আমি অবাক হয়ে বললাম, কিন্তু এটা কি করে সম্ভব? বিয়ের একদিনের মধ্যে মা কীভাবে হওয়া যায়? সে বলল, এটার ব্যাখ্যা আমার জানা নেই। আমি কবিরাজকে আরও জিজ্ঞাসা করলাম, আচ্ছা আমি কি বিয়ে করেছি একটা আত্মাকে? কবিরাজ বলল, না, তুমি বিয়ে করেছো একটা মানুষকেই, কিন্তু ওই আত্মাটা তোমার বিবাহিত স্ত্রীকে সরিয়ে তার জায়গাটা দখল করে আছে। কবিরাজ আমাকে জিজ্ঞেস করলো, বিয়ের দিন রাস্তায় কোথাও বিয়ের গাড়ি থামিয়ে ছিলাম কি না। আমি তাকে বললাম, জঙ্গলের ভিতরে বড় গাছটার নিচে এসে গাড়িটা নষ্ট হয়ে যায়, তাই গাড়িটা সেখানে থামানো হয়েছিল, আর আমিও ড্রাইভারকে গাড়ি ঠিক করতে সাহায্য করেছিলাম। কবিরাজ আমাকে জানালো, সেখানেই এই আত্মা তোমার স্ত্রীকে সরিয়ে তার জায়গাটা দখল করেছে। নিশ্চয়ই ওর কোনো সুপ্ত কামনা বা বাসনা আছে। কবিরাজের কথাগুলো আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলাম না, তাই ভাবলাম নিজেই পরীক্ষা করব আজ। আমি নীলার জন্য যে নূপুর জোড়া কিনেছিলাম সেগুলো হাতে নিয়ে রাতে রুমে প্রবেশ করলাম। নীলা আমাকে দেখে একটু অবাক হলো। আমি বললাম, আপনার পা দুটো বের করেন তো। আমার কথা শুনে নীলা যেন আকাশ থেকে পড়ল আর বলল, পা কেন? আমি বললাম, আপনার জন্য নূপুর এনেছি, আপনাকে নিজ হাতে পরিয়ে দেব। নীলা আমতা আমতা করে বলল, না না, এখন পরাতে হবে না, আপনি টেবিলের উপর রেখে দিন, আমি সকালে পরে নেব। নীলার কথা শুনে এবার আমার সন্দেহ আরও গভীর হলো। আমি মনে মনে বললাম, এখন পা না দেখালেও রাতে যখন তুমি ঘুমিয়ে পড়বে তখন আমি লুকিয়ে হলেও তোমার পা দেখবই। আমাকে দেখতেই হবে ওই কবিরাজ যা বলল তা সত্যি কি না। আমি আর নীলা ঘরের লাইট অফ করে শুয়ে পড়লাম। ঠিক মধ্যরাতে আমি খেয়াল করলাম নীলা ঘুমিয়ে পড়েছে। তাই আমি সিদ্ধান্ত নিলাম এবার নীলার পাটা দেখব, কবিরাজ যা বলেছে তা সত্যি কি না। কিন্তু সম্পূর্ণ ঘর অন্ধকার ছিল। যদি লাইট জ্বালাই তাহলে নীলার ঘুম ভেঙে যাবে। বাইরে স্পষ্ট চাঁদের আলো ছিল। আমি জানালাটা হালকা খুলে দিলাম। জানালা খোলার সাথে সাথেই এক টুকরো আলো এসে নীলার শরীরে পড়ল, আর নীলার সম্পূর্ণ শরীর স্পষ্ট দেখা যাচ্ছে। এবার আমি নীলার পায়ের দিকে তাকাতেই আমার চোখ কপালে উঠে গেল। সত্যি নীলার একটা পা উল্টো ছিল
এমন অবস্থা দেখে আমার গলা শুকিয়ে যেতে থাকলো। পা দেখার পরপরই আমার চোখে পড়ল নীলার পেটের দিকে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি নীলার পেটের ভিতরে একটা বাচ্চা। কিন্তু এই বাচ্চা সাধারণ কোনো বাচ্চা নয়। এই বাচ্চার শরীর পুরো লোমে আবৃত, অনেকটা শিম্পাঞ্জির মতো দেখতে। নীলার পেটের সেই লোমে আবৃত বাচ্চাটা দেখে আমার গলা শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে। আমি নড়াচড়া করতে পারছিলাম না। আমি খেয়াল করলাম আমার মাথাটা ঘুরছে, আর মাথা থেকে ঘাম বিছানায় টপ টপ করে পড়ছে। তারপর আমি আর কিছু বলতে পারবো না। সকালে যখন চোখ খুললাম তখন আমি দেখতে পেলাম আমার চারপাশে সবাই ঘেরাও করে দাঁড়িয়ে আছে। মা আমাকে জিজ্ঞেস করলো, কিরে, তুই বিছানায় অজ্ঞান হয়ে পড়ে আছিস? বৌমা কোথায়? আমি ঘরের চারদিকটা একটু ভালো করে দেখলাম আর বললাম, নীলা তো আমার সাথে রুমেই ছিল, কিন্তু এখন কোথায় গেল? আমি মাকে বললাম, মা, তোমরা সবাই বাড়িতে ভালো করে খুঁজে দেখো নীলা কোথায় গেল, আমি একটু বাইরে থেকে আসছি। মা আমাকে বলল, এই অসুস্থ শরীরে তুই আবার কোথায় যাবি? উত্তরে মাকে বললাম, খুব দরকারি একটা কাজ আছে মা, এখনই আমাকে যেতে হবে। আমি তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, আর বেরিয়েই ওই কবিরাজের বাড়ির দিকে যেতে লাগলাম, যে আমাকে বলেছিল আমার স্ত্রী কোনো সাধারণ মানুষ নয়, সে হলো একটা ভয়ানক আত্মা। আমি কবিরাজের বাড়ি পৌঁছে গেলাম। আমাকে দেখেই কবিরাজ বলল, এত সকালবেলা তুমি, কোনো বিপদ হলো না তো? আমি বললাম, কবিরাজ সাহেব, খুব বড় বিপদ। আপনি যেমনটা বলেছেন ঠিক তেমনটাই হয়েছে। সত্যি আমার স্ত্রী মানুষ নয়, সে হলো একটা আত্মা। তার একটা পা উল্টো ছিল। কিন্তু কবিরাজ সাহেব, আরও একটা ভয়ের কথা আপনাকে বলা হয়নি। কবিরাজ বলল, কি কথা বলো? আমি বললাম, আমি কাল রাতে নীলার পেটে একটা বাচ্চাকে দেখেছি, যার পুরো শরীর লোমে আবৃত, অনেকটা শিম্পাঞ্জির মতো দেখতে। আমার এই কথা শুনে কবিরাজ মাথায় হাত দিয়ে বসে পড়ল আর বলল, এই কি ঘোর বিপদ আসতে চলেছে এই পৃথিবীতে। কবিরাজের কথা শুনে আমি খুব ঘাবড়ে গেলাম আর বললাম, এখন আমি কি করব আপনি বলে দিন। কবিরাজ বলল, আমি কিছু করতে বা বলতে পারবো না। কিছু করতে পারলে একমাত্র আমার গুরু নমানি ওঝাই করতে পারবে। আমি বললাম, তাহলে আর দেরি কেন, এখনই তার কাছে আমাকে নিয়ে চলুন। কবিরাজ আমাকে তার কাছে নিয়ে গেল। আমাকে দেখেই তিনি জিজ্ঞেস করল, কি সমস্যা তোমার বৎস? আমি এবং কবিরাজ সাহেব নমানি ওঝাকে সব খুলে বললাম। আমাদের কথা শুনে তিনি খুব অবাক হলো। ওঝাকে আমি জিজ্ঞেস করলাম, আমি একজন সাধারণ মানুষ হয়ে নীলার পেটের ওই ভয়ানক বাচ্চাটা কিভাবে দেখলাম? ওঝা বলল, তুমি নিশ্চয়ই চাঁদের আলোতে দেখেছ। আমি অবাক হয়ে বললাম, আপনি কি করে জানলেন? ওঝা বলল, চাঁদের আলো এই আত্মারা তাদের শরীরে প্রবেশ করায়, আর এই চাঁদের আলোয় তাদের মানুষ রূপে থাকতে সাহায্য করে। আলো গ্রহণের সময় এদের স্পষ্টভাবে দেখা যায়, তাই তুমি বাচ্চাটাকে দেখতে পেয়েছ। আমি বললাম, সবই ঠিক আছে, কিন্তু একদিনের মধ্যে একটা বাচ্চা এত বড় হয় কিভাবে? নমানি ওঝা বলল, আমি এই সম্পর্কে বইয়ে পড়েছি। এই ধরনের আত্মার সন্তান জন্ম দেওয়ার জন্য মানুষের সাহায্য নেয়। এক্ষেত্রে সে তোমাকে পুরুষ হিসেবে ব্যবহার করেছে, আর শারীরিক সম্পর্কের কিছু সময়ের পরেই এরা মা হওয়ার ক্ষমতা লাভ করে। কিন্তু তাদের গর্ভের সেই সন্তান বড় করার জন্য তাদের চাই রক্ত। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, রক্ত মানে? নমানি ওঝা বলল, সে যত বেশি মানুষ হত্যা করে তাদের রক্ত গ্রহণ করবে, ঠিক তত তাড়াতাড়ি তার গর্ভে সন্তান বড় হবে এবং পৃথিবীতে ভূমিষ্ঠ হবে। আমি বললাম, আমি কিন্তু এখন পর্যন্ত কেউ তো মারা যায়নি আমার পরিবারে, তাহলে তার পেটে সন্তান এত বড় হলো কি করে? ওঝা বলল, হয়তো তোমাদের আড়ালে কিছু একটা হয়েছে যা তোমরা জানো না। আমি বললাম, ওঝা সাহেব, আমি এখন কি করব? দয়া করে আপনি আমাকে সাহায্য করুন। ওঝা বলল, আগেই আত্মার আস্তানা অর্থাৎ এ কোথা থেকে সেই জায়গা খুঁজে বের করতে হবে। চলো, প্রথমে তোমার সাথে তোমার বাড়ি যাব, তারপর জঙ্গলের সেই বড় গাছটার নিচে যাব।
যেখানে তোমার বিয়ের গাড়িটা নষ্ট হয়েছিল। ওঝা সাহেবকে নিয়ে আমি বাড়ির দিকে রওনা দিলাম। আসার আগে ওঝা সাহেব ছোট একটা বই সাথে করে নিয়ে এলো। বাড়িতে আসতেই সবার চিৎকার চেঁচামেচি শুনতে পেলাম। আমি আর ওঝা সাহেব উঠানের মাঝ বরাবর যেতে দেখতে পেলাম উঠানে আমাদের বাড়ির কাছে ছেলেটাকে শুইয়ে রাখা হয়েছে। মা বলল ও নাকি মারা গিয়েছে। আমি খেয়াল করলাম কাজের ছেলেটার সম্পূর্ণ শরীর সাদা হয়ে আছে। দেখে মনে হচ্ছে কেউ ওর শরীর থেকে পুরো রক্ত শুষে নিয়েছে। এবার নমানি ওঝা আমার দিকে তাকিয়ে একটু হেসে বলল, বলেছিলাম না তোমাকে। ওঝা সাহেব আমাকে ডেকে বলল, আর দেরি করা ঠিক হবে না, তাড়াতাড়ি ওই জঙ্গলের বড় গাছটার কাছে আমাকে নিয়ে চলো। আমি বললাম, ঠিক আছে, চলুন আমার সাথে। নমানি ওঝাকে সাথে নিয়ে সেই জঙ্গলের ভিতরের গাছটার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমরা ঘণ্টাখানিক পর সেখানে পৌঁছে গেলাম। গাছটার কাছে পৌঁছাতেই নমানি ওঝা সরাসরি গাছের কাছে চলে গেল আর গাছের গায়ে কি যেন লেখা ছিল সেগুলো পড়তে শুরু করলো। আর তারপর তার হাতে থাকা বইয়ের সাথে সেগুলো মেশাতে শুরু করলো। আর একটু পর সে হা করে বলল, চন্দ্রা, আহ হা 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 হা। আমি জিজ্ঞেস করলাম, চন্দ্রা মানে? সে চোখ বড় বড় করে বলল, তুমি যে নীলার কথা বলছো সে নীলা নয়, সে হলো চন্দ্রা, যার কথা 100 বছর আগে এই বইয়ে উল্লেখ আছে। আমি জিজ্ঞেস করলাম, কে এই চন্দ্রা? চন্দ্রা হলো যেই এই কথা নমানি ওঝা বলতে যাবে ঠিক তখনই চারপাশটা অন্ধকার হয়ে এলো আর জোরে বাতাস শুরু হলো। আর তখনই ওঝা চিৎকার দিয়ে বলতে থাকলো, চন্দ্রা আসছে, যদি বাঁচতে চাও দৌড়ে পালাও এখান থেকে। এই বলেই নমানি ওঝা সেখান থেকে দৌড়ে পালাতে থাকলো। আমি কি করব ঠিক বুঝে উঠে পারছিলাম না। তারপর আর কিছু না ভেবেই আমিও নমানি ওঝার পিছন পিছন দৌড়াতে লাগলাম। কিছুক্ষণ দৌড়ানোর পর নমানি ওঝা বড় রাস্তার ধারে এসে একটু থামলো। আমি তার কাছে এসে জিজ্ঞেস করলাম, কি হলো ওঝা সাহেব, আপনি এইভাবে দৌড়ে ওখান থেকে পালিয়ে এলেন কেন? ওঝা সাহেব তার চোখগুলো বড় বড় করে বলল, ওখানে থাকলে এতক্ষণে আমাদের মরতে হতো। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, মরতে হতো মানে? ওঝা বলল, ওখানে চন্দ্রা চলে এসেছে। আমি এবার রেগে জিজ্ঞেস করলাম, কিন্তু এই চন্দ্রাটা কে? কী ওর পরিচয়? আর আমার নীলার সাথে এই চন্দ্রার সম্পর্কই বা কী? নমানি ওঝা বলল, এই প্রশ্নের উত্তর আছে আমার কাছে। তুমি আমার সাথে আমার আস্তানায় চলো, এই সব কিছুর ব্যাখ্যা আমি তোমাকে দেব। আমি নমানি ওঝার সাথে তার আস্তানায় চলে গেলাম। ওখানে যেতেই নমানি ওঝা আমাকে একটা পাটিতে বসতে দিল আর বলল, তুমি একটু বসো, আমি ভিতর থেকে আসতেছি। ওঝা সাহেব ভিতরে গেল আর আসার সময় হাতে একটা পুরনো বই নিয়ে এলো। বইটা পুরনো হলেও তার উপর কভার পেজটা একদম চকচক করছে। ওঝা সাহেব বইটা আমার সামনে রাখলো আর তিনিও পাটিতে বসে পড়ল। আমি বেশ করে খেয়াল করলাম বইটার উপরে রক্ত দিয়ে ইয়া মোটা অক্ষরে লেখা চন্দ্রা। এই দৃশ্য দেখে আমার গা শিউরে উঠল। এবার নমানি ওঝা কি যেন মন্ত্র পাঠ করতে শুরু করলো। তারপর আস্তে করে বইটা খুলল আর আমাকে বলল, মন দিয়ে শোনো তাহলে, চন্দ্রা কে, কী তার পরিচয়? প্রায় 100 বছর আগের কথা। ছোট্ট একটি রাজ্যে বাস করত চন্দ্রা নামের একটি মেয়ে। তার সৎমা জোর করে চন্দ্রার বিয়ে দেন একজন মাতালের সাথে। চন্দ্রার স্বামী মাতাল হয়ে চন্দ্রার উপর অনেক অত্যাচার করত, তাই বাধ্য হয়ে চন্দ্রা তার স্বামীর বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরে আসতে বাধ্য হয়। কিন্তু নিজ বাড়িতে জায়গা হয়নি চন্দ্রার। সৎমা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তাই চন্দ্রা বাধ্য হয়ে গ্রামের একটা শেষের দিকে ছোট একটা কুটিরে বাস করা শুরু করলো। চন্দ্রা বুঝতে পারল সে মা হতে চলেছে। চন্দ্রা ভেবেছিল এই সন্তান জন্ম নেবার পর তাকে নিয়েই বাকি জীবনটুকু কাটিয়ে দেবে চন্দ্রা। আর তখন সেই রাজ্যের রাজা ছিল রুদ্র নামের এক লোক। সেই রুদ্র ছিল একজন নির্যাতিত রাজা। সে প্রজাদের উপর অনেক অত্যাচার করত আর রাজ্যের সুন্দরী নারীদের উপর
তার রাজবাড়িতে তুলে নিয়ে তাদের তার ভোগের বস্তু বানাতো। এক সময় রুদ্রের নজর পড়ল সেই চন্দ্রার ওপর, আর লোক পাঠিয়ে চন্দ্রাকে রুদ্র তার রাজপ্রাসাদে তুলে নিয়ে গেল। চন্দ্রা রুদ্রের হাতে পায়ে ধরে বলেছিল, আমার এত বড় সর্বনাশ করবেন না প্রভু, আমার পেটে একটা বাচ্চা আছে। কিন্তু সেই পাষাণ রাজার হৃদয় বিন্দুমাত্র গলাতে পারেনি চন্দ্রা। হিংস্র পশুর মতো ঝাঁপিয়ে পড়ে চন্দ্রার উপর, কেড়ে নেয় চন্দ্রার সতীত্ব। দুঃখে কষ্টে ও নিজের প্রতি তীব্র ঘৃণায় চন্দ্রা আত্মহত্যার পথ বেছে নেয়। গ্রামের জঙ্গলের সেই বড় গাছটাতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে চন্দ্রা। চন্দ্রার সাথে সাথে চন্দ্রার পেটে থাকা বাচ্চাটাও মারা যায় সেদিনের পর থেকে চন্দ্রার অতৃপ্ত আত্মা সেই রাজ্যে ঘোরাঘুরি শুরু করে। প্রথমে তার স্বামী আর তারপরে তার সৎমাকে মেরে ফেলে চন্দ্রা। চন্দ্রা রুদ্রকে মারার চেষ্টা কয়েকবার চালিয়েছিল, কিন্তু রুদ্র বেঁচে যায় আর বুঝে যায় চন্দ্রার আত্মা হয়ে তাকে মেরে ফেলতে চাইছে। তাই তো রুদ্র বড় তান্ত্রিকের সাহায্যে বিশেষ কৌশলে চন্দ্রাকে বন্দি করে ফেলে, আর জঙ্গলের সেই পুরনো গুহায় চন্দ্রাকে বন্দি করে ঘুম পাড়িয়ে রাখা হয়। আর এই সমস্ত ঘটনা বইয়ে লিপিবদ্ধ করে সেই তান্ত্রিক যে চন্দ্রাকে বন্দি করেছিল। তিনি বইয়ের শেষ পৃষ্ঠায় লিখে গেছেন, চন্দ্রা একদিন ফিরবেই, কেউ একজন তো তার ঘুম ভাঙাবেই, আর সেদিন চন্দ্রা কাউকে বাঁচতে দেবে না, সবাইকে মেরে সে তার প্রতিশোধ নেবে। ঘটনাটা শুনে আমার শরীরে কাঁটা দিয়ে উঠেছে। যেমন ভয় করছে, ঠিক তেমনই চন্দ্রা মেয়েটির জন্য অনেক খারাপও লাগছে। আমি নমানি ওঝাকে জিজ্ঞেস করলাম, যদি এই নীলা চন্দ্রা হয় তাহলে আমার আসল স্ত্রী নীলা কোথায়? নমানি ওঝা বলল, নিশ্চয়ই ওর সেই গুহায় আস্তানায় তাকে আটকে রেখেছে। তিনি আমাকে আশ্বাস দিয়ে বলল, তুমি কোনো চিন্তা করো না, কাল পূর্ণ সূর্যগ্রহণ, কাল সারাদিন সমস্ত আত্মরা তাদের শক্তি হারাবে একদিনের জন্য। এই সুযোগটা কাজে লাগিয়ে আমরা তোমার স্ত্রী নীলাকে ওখান থেকে উদ্ধার করে আনব। এখন তুমি বাড়ি যাও। আমি নমানি ওঝার কথা মতো বাড়ি চলে এলাম। বাড়ি গিয়ে দেখি সবাই আমার অপেক্ষায় বাইরে বসে আছে। আমাকে দেখেই মা জিজ্ঞেস করলো, কোথায় ছিলি সারাদিন তুই? বৌমা বাড়ি ফিরেছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, নীলা? মা বলল, হ্যাঁ, নীলা বাড়ি ফিরেছে। সে নাকি ডাক্তারের কাছে গিয়েছিল কাউকে কিছু না বলে। যা, তুই তোর রুমে যা। আমি রুমে এসে দেখি নীলা মানে চন্দ্রা ঘুমিয়ে পড়েছে। আমি খেয়াল করলাম নীলা মানে চন্দ্রার পেটে আগের থেকে আরও বেশি ফুলে গেছে। দেখে মনে হচ্ছে এখনই না জানি পেটটা ফেটে যায়। আমার মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আজ আবার পেট এত বড় হলো কেন? কাকে হত্যা করলো নতুন করে? যাক, পরের দিন সকালবেলা ঠিক একই ঘটনা ঘটল। আমি ঘুম থেকে উঠেই দেখি নীলা রুমে নেই। আমি বুঝতে পারলাম সেই নীলা মানে চন্দ্রা আজকেও বাড়ি থেকে বেরিয়েছে। আমি ঘুম থেকে উঠেই সরাসরি নমানি ওঝার কাছে এসে পড়লাম। আর আসতেই তিনি আমাকে বলল, কবিরাজ আর বেঁচে নেই, যে তোমাকে আমার কাছে এনেছিল। চন্দ্রা ওকে মেরে ফেলেছে। আমার আর বুঝার বাকি রইল না রাতে তার পেটটা এত ফুলেছিল কেন। নমানি ওঝা বলল, তাড়াতাড়ি চলো, তোমার স্ত্রীকে উদ্ধার করতে হবে। আমরা দুজন জঙ্গলের সেই গুহার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ঘন্টা দুয়েক পর সেখানে পৌঁছে গেলাম। কি ভয়ানক গুহার মুখটা পুরো মাকড়সার জাল দিয়ে ঘেরা ছিল। আমরা ভিতরে ঢুকলাম। গুহার বাইরের অংশটা আলোকিত থাকলেও ভিতরটাও একটু অন্ধকার ছিল। আমি মোবাইলের টর্চ জ্বালিয়ে নিলাম। আমরা একটু ভিতরে যেতেই দেখলাম একজন মেয়েকে পাথরের উপর শুইয়ে রাখা হয়েছে। আমি দৌড়ে কাছে গিয়ে দেখলাম এটাই আসল নীলা। আমি ওঝাকে বললাম, এই দেখুন, এটাই হলো আমার আসল নীলা। ওঝা বলল, ওকে নিয়ে তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে, চলো। ঠিক তখনই আমরা গুহায় অন্য কারোর উপস্থিতি টের পেলাম। ওঝা বলল, ভয় পেও না, আমার পেছনে কেউ একজন আছে। আমরা পিছনে তাকে জিজ্ঞেস করলাম, কে ওখানে? ঠিক তখনই একটা অট্ট হাসি দিয়ে কেউ বলল, জানিস না কে আমি? দেখবি আমি কে? হুট করে আত্মাটা আমাদের সামনে এসে পড়ল।
আর চেঁচিয়ে বলল, আমি চন্দ্রা, হা 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 হা। চন্দ্রা হুট করে আমাদের সামনে আসার ফলে আমরা দুজনেই খুব ভয় পেয়ে গেলাম। ভয়ের চোটে আমার গলা শুকিয়ে যেতে থাকলো। অন্ধকারে ঠিকভাবে চন্দ্রার মুখটা দেখতে পাচ্ছিলাম না। খুব ভয় পেয়ে আছি, তবুও মনের ভিতরটা চন্দ্রাকে দেখার জন্য কেমন জানি করছে। মনে মনে ভাবলাম, যে মেয়েটার সাথে এত কিছু হয়েছে তাকে একবার দেখি। আমি চন্দ্রাকে দেখার জন্য তার মুখে মোবাইলের টর্চটা মারলাম। টর্চ মারতেই আমি খুব অবাক হলাম। কি মায়াবী মুখ! তবে চন্দ্রার চোখ দুটো পুরো লাল টুকটুকে ছিল, আর তার গলায় লম্বা একটা দড়ি পেঁচানো। আমি বেশ বুঝতে পারলাম এই দড়িটার সাহায্যেই চন্দ্রা আত্মহত্যা করেছিল। নমানি ওঝা বলল, কি করছো? শীঘ্রই টর্চ অফ করো, নয়তো ও রেগে যাবে। চন্দ্রা ওর আসল মুখ কাউকে দেখায় না। ঠিক একটু পরেই চন্দ্রা ভয়ঙ্করভাবে চিৎকার করতে লাগলো, আর আস্তে আস্তে সে নিস্তেজ হতে শুরু করলো। আমি বুঝতে পারছিলাম না কি এমন হলো চন্দ্রা যে হঠাৎ এমন করছে। নমানি ওঝা আমার কাঁধে হাত রেখে বলল, এ যাত্রায় বোধহয় বেঁচে গেলাম। নিশ্চয় বাইরে পূর্ণ সূর্যগ্রহণ শুরু হয়েছে, যার জন্য আজকের দিনের জন্য চন্দ্রা তার শক্তি হারাচ্ছে। নমানি ওঝা আমাকে বলল, জুনায়েদ, তোমার স্ত্রী নীলাকে কাঁধে তুলে নাও, আর তাড়াতাড়ি পালাতে হবে এখান থেকে। চন্দ্রা তার শক্তি ফিরে পাওয়ার আগেই। আমি নীলাকে আমার কাঁধে তুলে নিলাম, আর গুহার থেকে আমরা বেরিয়ে এলাম। গুহা থেকে বেরিয়ে আসার আগে আমরা একটা মমি দেখতে পেলাম। নমানি ওঝা বলল, এটা হলো চন্দ্রার দেহ, যেটাকে মমি করে রাখা হয়েছে প্রায় 100 বছর ধরে। আমরা তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এলাম, আর এসে দেখি সত্যিই পূর্ণ সূর্যগ্রহণ চলছে। আস্ত সূর্যটাকে কেউ গ্রাস করে নিয়েছে। ওঝা সাহেব আমাকে বলল, তোমরা আমার সাথে আমার আস্তানায় চলো। সেখানে গিয়ে আগে তোমার স্ত্রী নীলার ঘুম ভাঙাতে হবে। আমি ওঝার পিছন পিছন তার আস্তানায় চলে আসলাম। আস্তানায় এসেই ওঝা বলল, তোমার স্ত্রীকে মাটিতে শুইয়ে দাও। আমি আমার স্ত্রী নীলাকে মাটিতে শুইয়ে দিলাম। তারপর ওঝা কি যেন মন্ত্র পাঠ করছে, আর তারপর একটা মন্ত্রমতো লোহার চাকতি আমার স্ত্রীর কপালে চেপে ধরল। আমি দেখতে পেলাম ওই লোহার চাকতি আমার স্ত্রীর শরীর থেকে কিছু ধোঁয়ার মতো শোষণ করছে। আমি নমানি ওঝাকে জিজ্ঞেস করলাম, কি করছেন এসব? ওঝা বলল, তোমার স্ত্রীকে ঘুম পাড়িয়ে রেখেছিল চন্দ্রা, তার ভিতরের সমস্ত ঘুম বের করে নিতে হবে। একটু পর আমি খেয়াল করলাম আমার স্ত্রী নীলা একটু একটু করে চোখ খুলছে, আর তার মানে তার সমস্ত ঘুম কেটে গেছে। নীলা জেগেই জিজ্ঞেস করলো, এ কি, আমি কোথায়? আমি নীলাকে বললাম, আপনি একটু শান্ত হন। নীলাকে আমি সমস্ত ঘটনা খুলে বললাম, আর আমাদের সাথে কি কি ঘটেছে তার সব কিছুও বললাম তাকে। নীলা সব কিছুই বুঝতে পারলো আর বিশ্বাসও করলো। নমানি ওঝা আমাকে বলল, জুনায়েদ, আমাদের কপাল খুব ভালো যে আমরা চন্দ্রার আস্তানা থেকে বেঁচে ফিরেছি। কারণ আমি বইয়ে পড়েছি, মানুষ চন্দ্রার আস্তানায় ঢুকে নিজের ইচ্ছায়, কিন্তু বের হয় চন্দ্রার ইচ্ছাতে। আমি নমানি ওঝাকে জিজ্ঞেস করলাম, চন্দ্রা আমাদের পিছনে পড়ল না কেন? নমানি ওঝা বলল, আমার এতদিনের সাধনা বলছে তুমি নিশ্চয়ই ওই রুদ্রের বংশধর। চন্দ্রাকে বন্দী করার পর সে তার প্রতিশোধ নিতে পারেনি, আর এতদিনে রুদ্র মারা গেছে, তাই চন্দ্রার প্রতিশোধ নেওয়ার জন্য রুদ্রের আগত বংশধরের উপর প্রতিশোধ নিচ্ছে। আমি ওঝাকে বললাম, যদি আমাদের থেকে চন্দ্রা প্রতিশোধ নিতেই চায় তাহলে আমাকে বাসর ঘরেই তো মেরে ফেলতে পারত, কিন্তু তা করল না কেন? নমানি ওঝা বলল, আমি নথিতে দেখেছি চন্দ্রা তার সন্তানকে এই পৃথিবীতে আনবে, আর তার সন্তানই সব প্রতিশোধ নেবে। তাই তার সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত তোমাকে বা তোমার পরিবারের কাউকেই সে কিছু করতে পারবে না। তুমি দেখোনি চন্দ্রা তোমার পরিবারের কাউকে না মেরে বাইরের দুজন মানুষকে মেরে তাদের রক্ত গ্রহণ করেছে। নমানি ওঝা বলল, একটা বিষয় আমার মাথায় ঢুকছে না। চন্দ্রার ঘুম ভাঙালোকে। এবার আমার খুব ভয় হতে লাগলো।
আমি নমানি ওঝাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, চন্দ্রার সন্তান যদি পৃথিবীতে চলে আসে তাহলে কি হবে? ওঝা সাহেব বলল, সেটা হবে খুবই ভয়ানক একটা ব্যাপার। আমি আমার গুরুর থেকে জেনেছি চন্দ্রার সন্তান হবে চন্দ্রার থেকে আরও 10 গুণ ভয়ানক ও শক্তিশালী। এবার আমি কাঁদো কাঁদো হয়ে বললাম, কোনো উপায় কি নেই এই চন্দ্রা আর তার সন্তানের হাত থেকে বাঁচার? ওঝা বলল, হ্যাঁ আছে। চন্দ্রার সন্তানকে এই পৃথিবীতে আসা থেকে আটকাতে হবে, তাকে নষ্ট করতে হবে। আমি বললাম, কিভাবে নষ্ট করব বলুন? আর আমরা কিভাবেই বুঝবো চন্দ্রার সন্তান পৃথিবীতে কবে আসবে? নমানি ওঝা বলল, প্রকৃতি আমাদের জানিয়ে দেবে। কারণ সত্যিই যদি চন্দ্রার সন্তান পৃথিবীতে আসে তাহলে সেটা হবে প্রকৃতি বিরোধী কাজ, তাই প্রকৃতি আমাদের জানিয়ে দেবে। আমি বললাম, সবই তো ঠিক আছে, কিন্তু চন্দ্রার সন্তানকে কি করে পৃথিবীতে আসা থেকে আটকাবো? নমানি ওঝা বলল, গুহার ভিতরে যে মমিটা তোমাকে দেখিয়েছিলাম, সামনের অমাবস্যাতে সেটাকে ধ্বংস করতে হবে। কারণ ওই মমিকে জীবন্ত করেই চন্দ্রা তার সন্তানকে পৃথিবীতে আনবে। আমি বললাম, ঠিক আছে, তাহলে তাই হবে। এই বলে আমি আর নীলা বাড়ি ফিরে এলাম। নীলাকে দেখে বাড়ির সবাই তো খুব খুশি, কারণ নীলার পেট আর আগের মতো ফোলা নেই। কিন্তু আসল ঘটনা তো আমি আর নীলা ছাড়া কেউই জানে না। আমি বাবাকে গিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা বাবা, আমরা কি কোনো রাজবংশের লোক? বাবা বলল, হ্যাঁ। আমি যতদূর শুনেছি আমাদের বংশের শেষ রাজা ছিল নাকি রুদ্র নামের একজন লোক। তার 2 দিন পরের কথা। আজকে হলো অমাবস্যা। আমি আর নীলা চলে গেলাম নমানি ওঝার আস্তানায়। গিয়েই দেখলাম সব কিছু গুছিয়ে রেখেছে। আমাকে বলল, তুমি এখনই বেরিয়ে পড়ো, নয়তো দেরি হয়ে যাবে। আমি নীলাকে বললাম, চলো আমার সাথে। ওঝা বলল, না, নীলাকে না, তোমাকে একাই যেতে হবে। নীলা এখানেই থাকুক। আমি গুহার উদ্দেশ্যে বেরোনোর আগে ওঝা আমাকে একটা তাবিজ দিয়ে বলল, এটা সাথে রেখো, তাহলে চন্দ্রার তোমার থেকে দূরে থাকবে। আমি গুহার জন্য বেরিয়ে পড়লাম। সন্ধ্যার দিকে গুহার সামনে পৌঁছে গেলাম। আমি সাহস করে গুহার ভিতরে ঢুকে পড়লাম। ঢুকেই ওই মমিটার কাছে চলে গেলাম সেটা নষ্ট করার জন্য। ঠিক তখনই সেখানে চন্দ্রা চলে আসলো আর আমাকে ওখান থেকে ছুঁড়ে ফেলে দিল। আমি পাথরের সাথে গিয়ে ধাক্কা খেলাম আর জ্ঞান হারালাম। অনেকটা সময় পার হয়ে গেল, আমি ফিরলাম না। তাই কবিরাজ আর নীলা সিদ্ধান্ত নিল আমাকে খোঁজার জন্য তারা গুহার উদ্দেশ্যে যাবে। যাওয়ার আগে নমানি ওঝা নীলাকে একটা তাবিজ দিয়ে বলল, এটা সাথে রাখো। নীলা আর ওঝা গুহায় আসার জন্য বেরিয়ে পড়ল। তারা যখন জঙ্গলের দিকে আসলো তখন প্রকৃতি খুব খারাপ হতে শুরু করলো। আকাশ অন্ধকারে ঢেকে গেল, ঘন ঘন বিদ্যুৎ চমকাতে শুরু করলো। ওঝা নীলাকে বলল, নীলা, সর্বনাশ হয়ে গেছে। আমার মনে হয় জুনায়েদ চন্দ্রার মমি নষ্ট করতে পারেনি। চন্দ্রার সন্তান বোধহয় পৃথিবীতে এসে পড়েছে। নীলা জিজ্ঞেস করল, আপনি কি করে বুঝলেন? ওঝা বলল, প্রকৃতি আমাকে বলে দিচ্ছে। কারণ তাড়াতাড়ি চলো, নয়তো জুনায়েদের বিপদ হতে পারে। নীলা আর ওঝা গুহার কাছে এসে পড়ল আর তারা ভিতরে ঢুকেও পড়ল। ভিতরে ঢুকেই তারা দেখল আমি জুনায়েদ মাটিতে পড়ে আছি আর মমিটার পাশে একটা বাচ্চা মেয়ে বসে আছে। ওঝা খুব ভয় পেয়ে গেল। এই ভয়ানক বাচ্চা এলো কোথা থেকে? সে জিজ্ঞেস করল, এই মেয়ে, কে তুমি? এখানে কি করছো? মেয়েটা এবার তাদের দিকে লাল চোখে তাকালো আর বড় বড় দাঁত বের করে চেঁচিয়ে বলল, আমি চন্দ্রার মেয়ে ইরাবতী। মেয়েটার মুখে এমন কথা শুনে নীলা আর নমানি ওঝার চোখ কপালে উঠে গেল। নমানি ওঝা শুধু চুপটি করে দাঁড়িয়ে আছে, কিছু বলছে না। তবে নীলার একটা বিষয় কোনোভাবেই মাথায় ঢুকছে না, এই পিচ্চি মেয়েটা কি করে এত ভয়ানক হবে আর কি করেই বা প্রতিশোধ নেবে। ঠিক সেই সময় নীলা আর নমানি ওঝা সেখানে চন্দ্রার উপস্থিতি টের পেল। চন্দ্রা সেই মমিটার পিছন থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে হেঁটে আসতেছে আর চন্দ্রা আমাদের মাঝে এসেই একটা অট্ট হাসি দিয়ে উঠল, আমার লক্ষ্য পূরণ হয়েছে, এই দেখো আমার মেয়ে পৃথিবীতে এসেছে। এখন আমাকে প্রতিশোধ নেওয়ার জন্য কেউ আর আটকাতে পারবে না। এখন শুধু একটা আর অল্প একটু সময়ের ব্যাপার। কাউকে বাঁচতে দেব না আমি।
আমার মেয়ে তোমাদের সবাইকে মেরে ফেলবে, হা 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 হা। তারপর চন্দ্রা তার মেয়েকে ডাকলো আর বলল, চলে আয় ইরাবতী, সময় হোক ওদের মৃত্যুর প্রহরের। এই কথা বলেই চন্দ্রা গুহার ভিতরের দিক থেকে বেরিয়ে গেল, আর পিছন পিছন তার মেয়ে ইরাবতীও। নীলা তো খুব অবাক হলো, এত কিছু হয়ে গেল, নোমানি ওঝা কিছু বলছে না, শুধু চুপটি করে দাঁড়িয়ে আছে। চন্দ্রা আর তার মেয়ে অন্ধকারের নিমিষেই হারিয়ে গেল। ওঝা নীলাকে বলল, জুনায়েদকে নিয়ে আমার আস্তানায় চলো, এখানে থাকাটা আমাদের জন্য নিরাপদ না। নীলা আর নোমানি ওঝা মিলে আমাকে নোমানি ওঝার আস্তানায় নিয়ে এলো। আমার যখন জ্ঞান ফিরল, আমি তখন দেখতে পেলাম নোমানি ওঝা আর নীলা মাথায় হাত দিয়ে মাটিতে আমার পাশে বসে আছে। আমার জ্ঞান ফিরতেই আমি জিজ্ঞাসা করলাম, আমি কোথায়? নোমানি ওঝা বলল, ভয়ের কিছু নেই, তুমি নিরাপদ আছো, তুমি আমার আস্তানায় আছো। আমি নোমানি ওঝাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, আপনারা দুজন এভাবে মাথায় হাত দিয়ে বসে আছেন কেন? নোমানি ওঝা বলল, কাঁপতে কাঁপতে বলল, সর্বনাশ হয়ে গেছে জুনায়েদ। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে বলবেন তো? চন্দ্রার মমি তুমি নষ্ট করতে ব্যর্থ হওয়ার ফলে চন্দ্রার মেয়ে এই পৃথিবীতে এসে পড়েছে। কথাটা শুনে আমার হার্টবিট বেড়ে গেল, গলাটাও কেমন যেন শুকিয়ে আসতে শুরু করলো। আমি নীলাকে বললাম, আমাকে এক গ্লাস পানি খাও। নীলা আমাকে এক গ্লাস পানি এনে দিল। আমি পানি খেতে খেতে নোমানি ওঝাকে বললাম, এখন কি হবে ওঝা সাহেব, বাঁচার কি আর কোনো রাস্তা নেই? ওঝা সাহেব বলল, আমি আর কিছুই বলতে পারছি না, এখন একমাত্র একটাই রাস্তা খোলা আছে। কে চন্দ্রাকে জাগালো তাকে খুঁজে বের করতে হবে, কারণ একমাত্র সেই জানে চন্দ্রাকে ও তার মেয়ে ইরাবতীকে কীভাবে ধ্বংস করতে হবে। এরই মধ্যে নীলা বলল, ওঝা সাহেব, আমার একটা বিষয় জানার আছে। ওঝা বলল, বলো। আচ্ছা, আজ গুহার মধ্যে আমাদের তিনজনকে চন্দ্রা ও তার মেয়ে একা পেয়েও ছেড়ে দিল কেন? ও তো ওখানেই আমাদের মেরে ফেলতে পারত। ওঝা বলল, চন্দ্রার মেয়ে আজ সবে মাত্র পৃথিবীতে এসেছে, আর তাকে পূর্ণ শক্তি করতে একটু সময় লাগবে চন্দ্রার মেয়েকে চন্দ্রা তার থেকে 10 গুণ বেশি শক্তিশালী করে গড়ে তুলবে, আর তারপরই সে তার প্রতিশোধ নেবে। এই ধরো আজকের দিন সহ মোট 3 দিন লাগবে। নীলা বলল, তার মানে আর 3 দিন সময় রয়েছে আমাদের হাতে? নোমানি ওঝা বলল, একদম ঠিক বলেছ। এবার আমি নোমানি ওঝাকে বললাম, কিন্তু চন্দ্রাকে জাগালো সেটা কি করে জানব? ওঝা বলল, সেটা চন্দ্রা নিজে বলবে, মানে তাকে দিয়ে বলাতে হবে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এটা কি করে সম্ভব? চন্দ্রা তো আমাদের মেরে ফেলার জন্য উঠে পড়ে লেগেছে, সে কেন বলবে? নোমানি ওঝা বলল, আজ রাতে চন্দ্রাকে আমি আমার তপস্যার মাধ্যমে ডাকব, তাকে আসতেই হবে, সে আসবে, আমি জানি। আমি নোমানি ওঝাকে বললাম, যা করার তাড়াতাড়ি করুন, হাতে বেশি সময় নেই। রাতের বেলা সব আয়োজন করলো নোমানি ওঝা। তিনি বড় গোল চাকার মতো কিছু একটা মেঝেতে রাখলো, গাড়ির চাকার মতো, আর তার ভিতরে অনেক মন্ত্র লেখা ছিল। তিনি সেই বস্তুর ভিতরে মোমবাতি রাখলো, আর তার আস্তানার সমস্ত লাইট অফ করে দিল, আর তিনি মন্ত্র পড়া শুরু করে দিল। তিনি বারবার বলছে, চন্দ্রা আয়, চন্দ্রা আয়, তোকে আসতেই হবে। একটু পর আস্তানাটা কাঁপতে শুরু করলো। আমি বুঝতে পারলাম চন্দ্রা আসছে। হঠাৎ মোমবাতিটা নিভে গেল, আর চন্দ্রা ভয়ঙ্করভাবে চিৎকার দিয়ে বলল, আমাকে ডেকে ভুল করছিস, আমার মেয়ে তোদের বাঁচতে দেবে না। ওঝা বলল, বাঁচা মরা সব উপরওয়ালার হাতে, তুই কিছুই করতে পারবি না। আগে বল, তোর ঘুম কে ভাঙিয়েছে? চন্দ্রা বলল, আমি বলবো না। ঠিক তখন ওঝা আরও জোরে জোরে কী যেন পড়া শুরু করলো, আর চন্দ্রা তখন ছটফট করা শুরু করলো, আর বাধ্য হয়ে বলল, আমার ঘুম ভাঙিয়েছে বিশু। এবার নোমানি ওঝা চন্দ্রাকে ছেড়ে দিল, আর ঘরের লাইটগুলো চালিয়ে দিল, আর বলল, বিশু কেন এই চন্দ্রার ঘুম ভাঙালো, আর বিশু কী করেই বা চন্দ্রার কথা জানতে পারলো? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এই বিশু আবার কে? নোমানি ওঝা বলল,
বিশু হলো একজন বিখ্যাত হিন্দু তান্ত্রিক। নমানি ওঝা আমাকে আশ্বাস দিয়ে বলল, তোমরা ভয় পেও না, আমি বিশুর আস্তানা চিনি, তোমরা আমার সাথে চলো। একমাত্র বিশুই বলতে পারবে কি করে এই চন্দ্রা আর তার মেয়ের হাত থেকে বাঁচা যাবে, কি করে তাদের ধ্বংস করতে হবে। আমরা সবাই বিশুর আস্তানায় চলে গেলাম। আস্তানায় গিয়ে আমরা আরও বেশি অবাক হলাম। আস্তানায় গিয়ে বিশুর এক শিষ্যের কাছ থেকে জানতে পারলাম 1 সপ্তাহ আগেই কেউ একজন বিশুকে ভয়ঙ্করভাবে মেরে ফেলেছে। ওঝা বলল, চন্দ্রার ঘুম ভাঙানোর পরপরই চন্দ্রা ওকে মেরে ফেলেছে, আমি নিশ্চিত। এবার আমি মাটিতে বসে পড়লাম আর বললাম, আর কোনো রাস্তা নেই তাহলে? ওঝা বলল, ভেঙে পড়ো না, এভাবে খুঁজে দেখো, চন্দ্রা আর তার মেয়েকে ধ্বংসের উপায় ঠিকই আছে। আমরা খুঁজতে শুরু করলাম, আর হঠাৎ আমার চোখের সামনে একটা বই পড়ল, আর ওই বইয়ের নাম ইরাবতী। আমি নমানি ওঝাকে বললাম, এই দেখুন, এটা কিসের বই? নমানি ওঝা বইটা দেখে বলল, এই তো পেয়ে গেছি, এই বইটাই তো খুঁজছিলাম। এটার কথা শুনেছি, কিন্তু এটা যে সত্যি সত্যি আছে তা আজ বিশ্বাস হলো। তার মানে ওই বড় তান্ত্রিক ভবিষ্যতের কথাও বলে গিয়েছে। এই বইয়ে চন্দ্রার মেয়েকে ধ্বংস করার সব উপায় আছে, এবং কি আমরা তা পেয়ে যাব। তারপর আমরা সবাই নমানি ওঝার আস্তানায় চলে আসলাম, আর আসতেই নমানি ওঝা বইটা পড়া শুরু করলো। আর অনেকক্ষণ পড়ার পর ওঝা বলল, পেয়ে গেছি, চন্দ্রা আর তার মেয়েকে ধ্বংস করার উপায়। আমি জিজ্ঞেস করলাম, বলুন সে কী উপায়? ওঝা বলল, তোমার স্ত্রী নীলার পেটে আসবে এমন একজন মেয়ে, যে হবে চন্দ্রার মেয়ে ইরাবতী থেকেও শক্তিশালী, যে চন্দ্রা তার মেয়ে ইরাবতীর হাত থেকে তোমাকে আর তোমার পরিবারের সবাইকে বাঁচাবে। নমানি ওঝার মুখে এসব কথা শুনে নীলা আর আমি খুবই অবাক হলাম। আমি হেসে বললাম, ওঝা সাহেব, আপনি কি খেপেছেন নাকি পাগল হয়েছেন? নীলা একটা সাধারণ মানুষ, তার পেটে এত শক্তিশালী বাচ্চা আসবে কি করে? আর আমাদের হাতে সময় আছে মাত্র 3 দিন। এই 3 দিনের মধ্যে বড় হবেই বা কী করে বাচ্চাটা? ওঝা বলল, তুমি পুরো কথাটা না শুনেই কথা বলছো কেন? আগে আমার কথাটা তো শোনো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, বলুন কি বলবেন আপনি। নমানি ওঝা আমাকে উদ্দেশ্য করে বলল, শোনো, আমি জানি 3 দিনের মধ্যে একটা বাচ্চা জন্ম নেওয়া এবং প্রতিশোধ নেওয়া সম্ভব নয়, কারণ এটা কোনো সাধারণ মানুষ করতে পারবে না, তাতে প্রকৃতি বিরোধী কাজ করবে। কিন্তু এই একই বিষয় যদি তুমি আত্মাদের বেলায় দেখো, তাহলে এটা সম্ভব, যেটা চন্দ্রা করে দেখিয়েছে। চন্দ্রা তার সন্তানকে মাত্র 3 দিনের মধ্যেই পৃথিবীতে এনে পড়েছে। আমি বললাম, সবই তো বুঝলাম, কিন্তু নীলার পেটে ওই শক্তিশালী বাচ্চাটা আসবে কি করে? নমানি ওঝা বলল, এর জন্য আগে আমাদের চন্দ্রার মমিটাকে চুরি করতে হবে, এবং চন্দ্রার মমির ভিতরে নীলার আত্মাকে প্রতিস্থাপন করতে হবে। তারপর শুভ আত্মাদের ডেকে তাদের শুভ শক্তি দিয়ে এই অল্প সময়ে নীলার পেটে ওই বাচ্চাটাকে আনতে হবে এবং তাকে শক্তিশালী করে গড়ে তুলতে হবে। আমি নমানি ওঝাকে বললাম, আমার মাথায় কিছুই ঢুকছে না ওঝা সাহেব। ওঝা বলল, আমরা চন্দ্রার মমিটাকে দেহ হিসেবে ব্যবহার করে তার ভিতরে তোমার স্ত্রী নীলার আত্মাকে ঢুকিয়ে সেই শক্তিশালী বাচ্চাকে এই পৃথিবীতে আনব। এবার আমি সব বুঝতে পারলাম। নমানি ওঝা আমাকে বলল, আর একটা জিনিস এর দরকার হবে এই অসম্ভব কাজটা করতে। আমি বললাম, কি জিনিস? নমানি ওঝা বলল, চন্দ্রার মাথার একটা চুল। আমি বললাম, চন্দ্রার মাথার একটা চুল কেন? নমানি ওঝা বলল, ওই মমিটার মাথায় ওই চুলটা রেখেই সব কিছু করতে হবে, নয়তো চন্দ্রা ও তার মেয়ে ইরাবতী সব জেনে ফেলবে। আমি খুব চিন্তায় পড়ে গেলাম। এখন চুল কোথায় পাবো চন্দ্রার? পরক্ষণে আমার মনে পড়ে গেল, চন্দ্রা তো আমার সাথে আমার রুমে ছিল 2 দিন, হয়তো ওখানে খুঁজলে নিশ্চয়ই ওর একটা চুল পাওয়া যাবে। আমি নীলা আর ওঝাকে বললাম, আমি বাড়ি থেকে ঘুরে আসছি, আপনারা এখানেই থাকুন, নিশ্চয়ই ওখানে চন্দ্রার একটা চুল ঠিকই পাওয়া যাবে। আমি বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, আর বাড়িতে আসতে আসতেই আমি তন্ন তন্ন করে চুল খুঁজতে থাকলাম। মা আমার রুমে এসে জিজ্ঞেস করলো, কিরে জুনায়েদ, সারাদিন কোথায় থাকিস? আর নীলাই বা কোথায়? এত তন্ন তন্ন করে কি খুঁজছিস? আমি বললাম, চন্দ্রার চুল। মা অবাক হয়ে জিজ্ঞেস করলো, চন্দ্রার চুল মানে? আমি বললাম, এ মানে কিছু না মা,
তুমি এত কিছু বুঝবে না। আমি খুঁজতে খুঁজতে কয়েকটা চুল আয়নার সামনে দেখতে পেলাম আর বললাম, এই তো পেয়ে গেছি। আমি এখানে চন্দ্রাকে চুল আঁচড়াতে দেখেছি। আমি চুলগুলো নিয়ে নমানি ওঝার আস্তানায় চলে আসলাম আর এসেই নমানি ওঝার হাত দিয়ে বললাম, এই দেখুন চন্দ্রার চুল পেয়ে গেছি। নমানি ওঝা বলল, চলো চন্দ্রার আস্তানায় যেতে হবে, ওর মমিটাকে চুরি করে আনতে হবে। আমি বললাম, ঠিক আছে চলুন তাহলে। আমরা নীলাকে ওখানে রেখেই বেরিয়ে পড়লাম মমিটা আনতে। আমি আর নমানি ওঝা চন্দ্রার আস্তানায় ঢুকে পড়লাম। আমি খুবই ভয়ে ছিলাম। নমানি ওঝা বলল, ভয়ের কিছু নেই জুনায়েদ, চন্দ্রা এখন এখানে আসবে না। সে তার মেয়েকে পূর্ণ শক্তিতে পরিণত করতে ব্যস্ত। এই সুযোগ এই মমিটাকে চুরি করতে হবে। আমি আর নমানি ওঝা মমিটার কাছে এগিয়ে গেলাম। সাদা একটা কাপড় মমিটা মোড়ানো ছিল, চারপাশটা কাচের দেয়াল করা। আমরা দুজন কাচের দেয়ালটা ভেঙে ফেললাম আর নমানি ওঝা বলল, তুমি পায়ে ধরো, আমি হাতে ধরে মমিটাকে নিয়ে চলো। আমরা যেই মমিটার ওখান থেকে তুললাম ঠিক তখনই চারপাশটা কেমন জানি করতে শুরু করলো, বাতাস বইতে শুরু করলো জোরে আর বিদ্যুৎও চমকাচ্ছিল। নমানি ওঝা বলল, ভয় পেও না, প্রকৃতির বিরুদ্ধে কাজ করতে যাচ্ছি, তাই প্রকৃতি একটু খেপেছে। আমরা দুজন চন্দ্রার মমিটাকে নিয়ে নমানি ওঝার আস্তানায় চলে আসলাম আর এসে দেখলাম নীলা আমাদের অপেক্ষায় বসে আছে। নমানি ওঝা বলল, এই মমিটাকে মেঝের মাঝখান বরাবর রাখো। আমরা মমিটাকে মেঝের মাঝখান বরাবর রাখলাম। নমানি ওঝা বলল, নীলা তুমি মমিটার পাশে শুয়ে পড়ো। নীলা চন্দ্রার মমিটার পাশে শুয়ে পড়ল। নমানি ওঝা আমার দেওয়া চুলগুলো ওই মমিটার মাথার উপরে রাখলো আর তারপর নমানি ওঝা কী যেন মন্ত্রপাঠ শুরু করলো মনে মনে। তারপর সে নীলার মাথায় হাত রাখলো আর হাতটা রাখতেই নীলা যেন ঘুমিয়ে পড়ল। এবার নমানি ওঝা জোরে জোরে মন্ত্রগুলো উচ্চারণ করতে থাকলো আর হঠাৎ আমি দেখতে পেলাম নীলার শরীর থেকে ছায়ার মতো কিছু একটা বেরিয়ে এলো আর ওই মমিটার ভেতর ঢুকে পড়ল। আমি জিজ্ঞেস করলাম, ওঝা সাহেব এটা কি হচ্ছে? ওঝা সাহেব বলল, নীলার আত্মা মমিটার ভেতর ঢুকে পড়েছে, এবার শুভ আত্মাদের ডাকার পালা। তিনি লাইট অফ করে দিল। আমি নমানি ওঝাকে জিজ্ঞেস করলাম, ওঝা সাহেব আমার স্ত্রী নীলার কোনো ক্ষতি হবে না তো? ওঝা সাহেব বলল, কোনো ক্ষতি হবার কথা না, আর ক্ষতি হলেও তো কিচ্ছু করার নেই, কারণ আমাদের হাতে এটা ছাড়া আর কোনো উপায় নেই। ভয়ের চোটে আমার হাত পা ঠান্ডা হয়ে একদম কাঁপতে থাকলো। এবার নমানি ওঝা চিৎকার দিয়ে ডাকতে থাকলো, আসো শুভ শক্তিরা আসো, এই অশুভ শক্তির হাত থেকে আমাদের রক্ষা করো, এসো এসো, এই মেয়েটার মাঝে একটা শুভ শক্তির জন্ম দাও তোমাদের শক্তি দিয়ে। একটু পর চারপাশটা কেমন জানি কাঁপতে থাকলো আর আমি খেয়াল করলাম নীলার আর ওই মমিটার চারপাশে অনেকগুলো ছায়া গোল করে দাঁড়িয়ে আছে। আমি বেশ বুঝতে পারলাম ওঝা যে সমস্ত শুভ আত্মাকে এতক্ষণ ডাকছিল এরাই ওরা। ওই ছায়াগুলো এবার তাদের হাত একে একে ওই মমিটার কপালে রাখতে শুরু করলো আর আমি দেখলাম মমিটার সারা দেহ আলোকিত হয়ে গেছে। বোধহয় তারা তাদের শক্তি ওই মমিটার ভিতরে দিচ্ছে। আবার এদিকে নীলার দেহটাও ছটফট করতে শুরু করেছে। আমি নীলার পাশে এসে বসলাম। এবার নমানি ওঝা আমাকে ডেকে বলল, জুনায়েদ এই দেখো নীলার বাচ্চা আসছে। আমি দৌড়ে গিয়ে দেখতে গেলাম চন্দ্রার সেই মমিটার পেটটা আস্তে আস্তে ফুলতে শুরু করলো। তার মানে সত্যি আরও একটা বাচ্চার জন্ম এই পৃথিবীতে হচ্ছে। এই দৃশ্য আমি নিজ চোখে দেখছি, এটা আমার বিশ্বাসই হচ্ছে না। ওই ছায়াগুলো তাদের শক্তির সাহায্যে ওই মমিটার পেটে বাচ্চাটাকে এনেছে। এবার মমিটার সারা শরীর একদম আলোকিত হয়ে এসেছে আর সেই আলো মমিটার ভিতর থেকে এসে নীলার দেহে প্রবেশ করলো। নমানি ওঝা বলল, জুনায়েদ আমরা আমাদের লক্ষ্য পূরণ করতে সক্ষম হয়েছি। এই দেখো মমিটার ভিতর থেকে বাচ্চাটা বের হয়ে নীলার পেটে এসেছে। এই বাচ্চাটাই চন্দ্রা আর তার মেয়েকে ধ্বংস করে তোমাদের বাঁচাবে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, বাচ্চাটা নীলার পেটে আসলো ঠিক আছে, কিন্তু এই বাচ্চাটা বড় হবে কি করে এবং শক্তিশালী হয়ে জন্মই বা নিবে কী করে? নমানি ওঝা বলল, কাল আবার ওই শুভ আত্মাগুলো আসবে এবং এই বাচ্চাটাকে নীলার পেট থেকে তাদের সাথে নিয়ে যাবে এবং বড় করে পূর্ণ শক্তিশালী করে ফিরিয়ে দিয়ে যাবে। আমি জিজ্ঞেস করলাম, আর আমার স্ত্রী নীলার কি হবে? ওঝা বলল, কাল যখন ওই শুভ আত্মাগুলো এই বাচ্চাটাকে নিয়ে যাবে ঠিক তারপরই তোমার স্ত্রীর জ্ঞান ফিরে আসবে। আজ তুমি এখানেই থেকে যাও। পরের দিন রাতের বেলা নমানি ওঝা সেই শুভ শক্তিদের আবার ডাকার ব্যবস্থা করলো।
নমানি ওঝা একটা গোল বৃত্ত টেনে তার ভিতরে নীলাকে রাখলো আর তারপর শুভ শক্তিগুলোকে ডাকতে শুরু করলো, কোথায় তোমরা, আসো, এসে এই বাচ্চাটাকে নিয়ে যাও আর তাকে অশুভ শক্তির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য শক্তিশালী করে দাও, এসো। আমি আবারও টের পেলাম চারপাশটা কেমন জানি কাঁপছে। আমি দেখলাম ঝড়ের মতো কিছু সাদা আলো নীলাকে ঘেরাও করে ফেলল। আমি চোখে কিছুই দেখতে পাচ্ছিলাম না। হঠাৎ দেখলাম ওই ঝড়ের মতো আলোটা মিশে গেল আর নীলার পেটে বাচ্চাটা উধাও, কারণ পেটটা স্বাভাবিক ছিল। নমানি ওঝা বলল, আর কোনো চিন্তা নেই, ওরা আমাদের কথা শুনেছে, ওরা বাচ্চাটিকে নিয়ে গেছে, আর কোনো সমস্যা নেই। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু ও ফিরে আসবে কখন? নমানি ওঝা বলল, তোমাদের কোনো বিপদ হলেই ও ফিরে আসবে আর তোমাদের রক্ষা করবে। একটু পর নীলার জ্ঞান ফিরে এলো। নীলা জ্ঞান ফিরতেই জিজ্ঞেস করলো, তার পেট থেকে যে বাচ্চাটা হয়েছে সে কোথায়, সে তাকে দেখবে। আমি আর নমানি ওঝা নীলাকে বললাম তাকে শুভ শক্তির আত্মারা নিয়ে গেছে পূর্ণ শক্তিতে রূপান্তরিত করতে। নীলা কেঁদে কেঁদে বলল, না, আমি ওকে একবার দেখতে চাই। ওঝা বলল, নীলা, তুমি শান্ত হও, ও আবার আসবে আর তোমাকে মা বলে ডাকবে। ওঝা আমাদের উদ্দেশ্য করে বলল, এবার তোমরা বাড়ি ফিরে যাও আর সঠিক সময়ের জন্য অপেক্ষা করো। আমি নীলাকে নিয়ে বাড়ি ফিরে এলাম। সব কিছুই স্বাভাবিক হলো। আজ ওঝার দেওয়া 3 দিন শেষ হবে, কিন্তু এখন পর্যন্ত চন্দ্রার মেয়ে বা চন্দ্রা কেউই আমাদের কোনো ক্ষতি করেনি। আজ রাত 12টার কথা। আমি আর নীলা রুমে শুয়েছিলাম আর তখনই ড্রয়িং রুম থেকে বাবা আর মায়ের চিৎকার শুনতে পেলাম। আমি আর নীলা দৌড়ে ওখানে এলাম। এসেই দেখি চন্দ্রার মেয়ে আমার বাবার গলায় ধরে শূন্যে তুলে বারবার জিজ্ঞেস করছে, বল, তোর ছেলে কোথায়, কোথায় রুদ্রের বংশধর? আমি ওখানে গিয়ে চেঁচিয়ে বললাম, এই যে আমি, রুদ্রের বংশধর। দেখো, যা করার আমাকে করো, আমার মা বাবাকে ছেড়ে দাও। পাশে দাঁড়িয়ে চন্দ্রা সবই দেখছে। হয়তো ওই আজ ওর মেয়েকে প্রতিশোধের জন্য এখানে নিয়ে এসেছে। পরক্ষণেই চন্দ্রার মেয়ে ইরাবতী বাবার গলাটা ছেড়ে দিল। বাবা ধপাস করে মেঝেতে পড়ে গেল। এবার ইরাবতী আমার গলাটা ধরে আমাকে শূন্যে তুলে ছুঁড়ে কাচের টেবিলের উপর ফেলল। আমি কাচের টেবিলের উপর পড়ে ক্ষতবিক্ষত হলাম। আমার সারা শরীর দিয়ে রক্ত বের হচ্ছিল। নীলা বারবার বলছে, প্লিজ ওকে মেরো না, ওর তো কোনো দোষ নেই। কিন্তু ইরাবতী শুনছিল না। সে চিৎকার দিয়ে বলল, আজ আমি এই রুদ্রের বংশধরকে হত্যা করে আমার মায়ের প্রতিশোধ নেব। ঠিক তখনই সেখানে আরও একজন চলে এলো, আর সে হলো নীলার মেয়ে। সে সেখানে এসেই বলে উঠল, আমি থাকতে তুই এদের কিছুই করতে পারবি না। পিছনে তাকিয়ে চন্দ্রা আর ইরাবতী খুবই অবাক হয়ে গেল, কারণ নীলার পেটে জন্ম নেওয়া মেয়েটি চন্দ্রার মেয়ে ইরাবতীর মতোই দেখতে ছিল। চন্দ্রা এবার বিপদে পড়ে গেল এটা ভেবে যে এই মেয়েটা কে, আর কেনই বা সে দেখতে তার মেয়ে ইরাবতীর মতো। ঠিক তখনই নীলার মেয়ে আর চন্দ্রার মেয়ে ইরাবতীর মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধে দুজনেই খুব আঘাত পাচ্ছিল, যা চন্দ্রার বুকে এসে লাগছিল। ঠিক সেই সময় সেখানে নমানি ওঝা চলে এলো আর চন্দ্রাকে উদ্দেশ্য করে বলল, কি চন্দ্রা, খুব অবাক হচ্ছ? কি ভাবছ? এই দুজনের চেহারা প্রায় এক কেন? কারণ এই দুইজনই হলো তোমার মেয়ে। চন্দ্রা খুবই অবাক হলো আর নমানি ওঝার গলা চেপে ধরে বলল, কি বলছিস এসব? নমানি ওঝা চন্দ্রাকে বলল, তোমার মেয়ে ইরাবতীকে থামতে বলো, নয়তো এই মেয়ের হাতে ওর মৃত্যু হবে। কারণ শুভ আর অশুভ শক্তির লড়াইয়ে সবসময়ই শুভ শক্তিরই জয় হয়। এবার চন্দ্রা ওর মেয়ে ইরাবতীকে থামতে বলল। তারপর নমানি ওঝা চন্দ্রাকে বলল, তোমার চুল আর মমি থেকেই ওই নীলার বাচ্চার জন্ম হয়, তাই তো দুজন দেখতে একদম একই, যার উদ্দেশ্য তোমাদের আটকানো। একে তোমার মেয়ে বললেও ভুল হবে না। এখন তুমি ঠিক করো, তুমি কি নিজের 2 মেয়ের লড়াই করিয়ে দিয়ে তাদের মৃত্যু দেখতে চাও? এবার চন্দ্রা একদম চুপ হয়ে গেল। এবার নমানি ওঝা নীলার মেয়েকে বলল, এই চন্দ্রার চুল থেকে তোমাকে বানানো হয়েছে। নীলা যেমন তোমার মা, এই চন্দ্রাও তোমার মা। এবার নীলা মাথাটা একটু নিচ করে ফেলল। নীলার পেটে জন্ম নেওয়া মেয়েটি চন্দ্রার দিকে এগিয়ে গেল আর হাত ধরে বলল, মা, তুমি ইরাবতীকে দিয়ে যেটা করাচ্ছ এটা ঠিক না। সেই 100 বছর আগের রুদ্র তোমার সর্বনাশ করেছিল বলে আজ তুমি এই নিরীহ মানুষের উপর এভাবে প্রতিশোধ নিতে পারো না। এবার চন্দ্রা তার মাথাটা নিচু করে ফেলল আর চোখের পানি ফেলে কেঁদে কেঁদে বলল,
আমি আত্মহত্যা করার সময় আমার পেটে যদি সন্তান না থাকতো তাহলে হয়তো আজ আমার অতৃপ্ত আত্মা পৃথিবীতে থাকতো না। আমার সন্তান পৃথিবীতে আসতে পারেনি বলেই আমার আত্মা শান্তি পায়নি। নমানি ওঝা বলল, চন্দ্রা, তোমার আত্মাকে মুক্তি দেওয়ার একটা রাস্তা আছে। তুমি তোমার এই 2 মেয়েকে নিয়ে এই পৃথিবী ছেড়ে চলে যাও আর তাদের দুজনকে পুনরায় নীলার গর্ভে সাধারণ মানুষ হিসেবে পাঠাও। এতে তোমার আত্মাটাও শান্তি পাবে আর তোমার বাচ্চাও পৃথিবীর মুখ দেখতে পেল। এই কথা শুনে চন্দ্রা খুবই খুশি হলো, আর এতে নীলাও রাজি ছিল। কথাগুলো শুনেই চন্দ্রার চোখ দিয়ে পানি পড়ছিল। আমরা দেখতে পেলাম চন্দ্রার ছায়াটা ঘোলাটে হতে শুরু করলো, আর তার 2 মেয়েরও। নমানি ওঝা বলল, চন্দ্রার আত্মার শান্তি পেয়েছে, তাই তার অতৃপ্ত আত্মা মুক্তি পাচ্ছে। চন্দ্রা এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগে নীলা আর জুনায়েতের কাছে ক্ষমা চাইল, আর জুনায়েতের বাবা মায়ের মাথা থেকে সব ভুলিয়ে দিল যা তারা দেখেছিল। একদম মিশে যাওয়ার আগে চন্দ্রা বলল, আমার মেয়েদের দেখে রেখো। এই বলেই চন্দ্রা ও তার 2 মেয়ের আত্মা একদম হাওয়ায় মিশে গেল। তারা চলে গেছে এই পৃথিবী ছেড়ে। এবার জুনায়েত খুঁড়িয়ে খুঁড়িয়ে নমানি ওঝার কাছে এসে তাকে জড়িয়ে ধরে বলল, ওঝা সাহেব, আজ আপনি না থাকলে আমরা বাঁচতে পারতাম না। আপনি অনেক মহান একজন মানুষ। চন্দ্রা তার কথা রেখেছিল। নীলার গর্ভে যে তার সন্তানদের পাঠিয়েছে, কারণ বছরখানিক পর নীলা মা হয়, আর নীলার যমজ 2 মেয়ে হয়। ঠিক মেয়ে 2 চন্দ্রার সেই মেয়ে 2টোর মতোই দেখতে হয়েছিল। জুনায়েদ একজন এর নাম রাখে ইরাবতী, আর নীলা অন্যজনের নাম রাখে রুহি, কারণ তার রুহ থেকেই অন্যজনের জন্ম হয়েছিল। গল্পটি লিখেছেন জুনায়েদ হাসান। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শুভরাত্রি।